আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই। 3বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্বাধীনতার পর এটা কারো ভাগ্যে জুটে। আমি সর্বমোট 18 বছর মন্ত্রী ছিলাম। আওয়ামী লীগ করে এই সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে। এরপর কোনো পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা, আমি এখন দিতে চাই। আমার পাওয়ার সব শূন্যতাই পূরণ হল। আমার কোনো কিছু চাওয়ার নেই। আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন, সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্য আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রীর নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি। যখন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আমি সরে যাব। আমার এখানে কোনো অহংবোধ নেই, পদ আঁকড়ে রাখার সামান্যতম বাসনাও নেই। আপনার কি মনে হয় আপনার দলের অন্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরও একই রকম মনোভাব? সেটা আমি জানি না কার কি মনোভাব, তবে দৃশ্যত তো আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে কাজ করি। আপনি বলেছেন যে এখন ওই নিষ্ক্রিয়তার সুযোগ নেই, কে বিতর্কিত কে বিতর্কিত নয় সেটিও বিবেচনার সময় নয়, সবাই কাজ করতে হবে, কথা আপনি বলেছেন। তো এখন যেই শেখ হাসিনা যেই বৈঠকগুলো শুরু করেছেন, আমি শুনেছি যে 5 জন করে নেতার সঙ্গে তিনি বৈঠক করছেন। এই ধরনের কোনো সিগন্যাল আমি পাইনি, অন্য কেউ পেয়েছে সেটাও আমার জানা নেই। কারণ এখানে তিনি যেখানে আছেন সেখানে কতটুকু সম্ভব এ ধরনের ইনপার্সন আলোচনা সেটাও কিন্তু বিবেচনার বিষয়। এমনিতে আমি জানি না যে এই ধরনের কোন বৈঠক হচ্ছে বা এই ধরনের কোন ইনপার্সন বৈঠক করার সুযোগ আছে, সেটা আমার জানা নেই। বুঝতে পেরেছি। এমনিতে তার সঙ্গে কোনো কথাবার্তা কিংবা ধরেন দেখা আপনার কি হয়েছে কিনা? আমার সাথে দেখা একবারও হয়নি। আমি তাকে অহেতুক ডিস্টার্ব করি না, আমি চেষ্টাও করি নাই দেখা করা। প্রয়োজনীয় নির্দেশ তিনি দিলে সেটা আমি পাই, যোগাযোগ আছে তার সঙ্গে পান জরুরি প্রয়োজনে যেভাবে পাওয়া আজকের পৃথিবীতে সম্ভব সেভাবেই হোক, ফোনে আর কি, রাইট? এই তথ্য প্রযুক্তির যুগে আপনি প্রশ্ন করছেন না, তারপরও আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্লেনে উড়ে গিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। নিশ্চয়ই তারও কিছু মজেদা তো আছে নাকি? সেটা বৈঠক তো বিএনপির তো লক্ষ্য হচ্ছে অনতিবিলম্বে একটা নির্বাচন। আর এক ব্যাপারে তাদের মধ্যে গভীর ঐকমত্য আছে, সেটা হলো কোনো অবস্থাতে আওয়ামী লীগকে কোনো সুযোগ নেই, কোনো অবস্থাতে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেই ব্যবস্থা করা। এবং আজকে যে 300-র উপরে মামলা, খুনের মামলা আমাদের নেত্রীর, একটা তো চার্জশিটে দিয়ে দিয়েছে, এবং আমারও 230টির মতো খুনের মামলা। আজকে এইসব মামলা আমাদেরকে ফাঁসি দিয়ে দেবে এরকম একটা ঐকমত্য তাদের মধ্যে। এতে দিয়ে নির্বাচনের ভবিষ্যৎ এতে কোনো গ্যারান্টি দেওয়ার মতো কোনো কিছুই খোলা চোখে দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছি, এটা তো একটা বিএনপির অবস্থান। তারপরে অনেকে মনে করে বর্তমান বাংলাদেশে বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করছে, স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। সেখানে একটা দ্বিচারিতা স্পষ্ট। স্বাধীনতা একাত্তর নিয়ে মতভিন্নতা আছে, তারপরে 71-এর চেতনাটা শেষ পর্যন্ত তারা যদি ধারণ করে সেটা দেশের জন্য সম্ভব। তারা তো ধরেন বঙ্গবন্ধু 32 নম্বরের বাড়ি ভেঙে দেওয়ার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টতই অবস্থান নিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। আমরা মির্জা আব্বাসের মুখেও 71-এর কথা শুনেছি। আমরা অনেকের বিএনপির পক্ষ থেকে কিন্তু ধরেন রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছিল বিএনপি, সেটি এক প্রকার ঠেকিয়ে দিয়েছে। ফলে তাদেরকে কি আপনারা কোনো কৃতিত্ব দিবেন না? এটা সময় বিচার করবে, সে সময়টা এখনো আসে। বুঝতে পেরেছি। এমনিতে আওয়ামী লীগ নিজের ভিতরে কতটুকু সুসংগঠিত আছে? আপনি জানেন যে
তাজউদ্দিন আহমেদের পরিবারকে দিয়ে আওয়ামী লীগকে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার কথাবার্তা শোনা যাচ্ছে। এ ধরনের ঘটনা যদি ঘটে কিংবা দেখা গেলে আপনারা কি ভূমিকা নেবেন? আওয়ামী লীগকে নিয়ে এই ধরনের নাটক অতীতে অনেকবার হয়েছে, তাতে আওয়ামী লীগের কোনো ক্ষতি নেই। আওয়ামী লীগ তার ঐতিহ্যবাহী, তার যে গৌরবের ইতিহাস, সেই গৌরবের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনাকে, স্বাধীনতার সুফলকে ধারণ করে আওয়ামী লীগ এক এবং অভিন্ন আছে। তাজউদ্দিন সাহেবের প্রসঙ্গ আনছেন। তাজউদ্দিন সাহেব জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ ছিলেন। তিনি আওয়ামী লীগ করেই আওয়ামী লীগের নেতা হিসেবে জেলের অভ্যন্তরে অন্য আরো 3 জন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী শেখ, কামরুজ্জামান শেখ, তারা সহ একসঙ্গে তাদেরকে খুন করা হয়েছে। তাজউদ্দিন সাহেবের ফ্যামিলি, সিমিন হোসেন বেনি আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আছে, প্রেসিডিয়ামের সদস্য। তো অন্য কেউ তো রাজনীতির ধারা এটা তাদের কখনো দেখা যায়নি। তো এখন তারা তাদেরকে নিয়ে যদি কেউ খেলতে চায়, রাজনীতির এই খেলা, এই চতুর খেলা, যেটা ইউনূস সাহেবের হাতিয়ার, অন্যতম হাতিয়ার, এই খেলা খেলতে পারে কিন্তু সফল, এটা আমার বিশ্বাস। এমনিতে আপনাদের কোনো মূল্যায়ন আছে কিনা? দেখুন, সোহেল তাজকে তো আমরা যতটুকু দেখেছি, শেখ হাসিনা যথেষ্টই স্নেহ করতেন, ভালোবাসতেন, তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। আমরা যদি দেখি এরকম আওয়ামী লীগের অনেকেই দূরে সরে গেছে আওয়ামী লীগ থেকে। আমরা কাদের সিদ্দিকীর কথা দেখি, রাইট? মানে কেন এরকম? ফজলুর রহমান, আপনি জানেন বিএনপি, বর্তমানে বিএনপি নেতা। তো এরকম অসংখ্য মানুষ, মানে অসংখ্য নেতা রয়েছেন যারা আওয়ামী লীগ থেকে দূরে চলে গেছে। এই কারণগুলো কি আপনারা আইডেন্টিফাই করেছেন কিনা? দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে অতীতের ভুল ভ্রান্তিগুলো বিবেচনা করে, আপনি জানেন, আপনি নিজেও বহুবার বলেছেন যে হাইব্রিডরা দলের ভিতরে ঢুকে গেছে, রাইট? তো সেই জায়গাগুলো আপনারা নতুন করে মূল্যায়ন করছেন কিনা? আমি তো বলেছি এসব মূল্যায়নের দিন, সময় এখন, এবং এটা সময় যখন আসবে তখন আমরা এসব চর্চা, মূল্যায়নের সুযোগ থাকবে। আওয়ামী লীগ থেকে কে গেছে, কে আছে, এবং এখানে যার যার ব্যক্তিগত আকাঙ্ক্ষাও থাকতে পারে, উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, সেখানে সমীকরণ না হলে সমস্যা হবে। আমি এভাবেই দেখতে চাই। বুঝতে পেরেছি। আমার প্রায় শেষ করে এনেছি। যারা বর্তমানে এই তরুণ নেতৃত্ব আছে বাংলাদেশে, যারা এই আন্দোলনে জড়িয়ে ছিল, কিংবা আপনি বলেছেন যে তারা বিভ্রান্ত হয়েছে, হোয়াট এভার, তো আপনারা যদি ফিরে আসেন, অনেকেই ভয় দেখায় যে আওয়ামী লীগ আসছে বলে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, যে অনেকেরই ধারণা আওয়ামী লীগ আসলে একটা ভয়াবহ ঘটনা ঘটবে। সো যদি আপনারা ফিরে আসেন, এদের ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের সিদ্ধান্ত কি হবে, বা ভূমিকাটা আপনারা কি নেবেন? এখন আওয়ামী লীগ ফিরে গেলে সেটা আতঙ্কের বিষয়। দেশের মানুষ খুশি হবে। দেশের মানুষের এই মুহূর্তে চাওয়া শেখ হাসিনা, আওয়ামী লীগ ফিরে আসবে। আমি পদ আঁকড়ে থাকতে চাই না, এমন কথাগুলো আমরা কতবার শুনেছি। আর কে বলছেন? ওবায়দুল কাদের, যিনি গত 2 দশকের বেশি সময় ধরে একই পদে ক্ষমতাসীন দলের সবচেয়ে দৃশ্যমান মুখ হিসেবে অবস্থান করছেন। একটা কথা বললেই কি সেটার অর্থ প্রতিষ্ঠিত হয়? যদি কারো সত্যিই পদ আঁকড়ে থাকার লোভ না থাকত, তাহলে কি বছরের পর বছর মন্ত্রিত্ব, দলের সাধারণ সম্পাদক পদ এমন দৃঢ়ভাবে ধরে রাখা সম্ভব হতো? ওবায়দুল কাদের নিজেই বলেছেন, আওয়ামী লীগে উত্তরাধিকারবাদের জায়গা নেই, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভেতরে তরুণ নেতৃত্বের জায়গা সংকুচিত। একই মুখ, একই কণ্ঠ, একই ভঙ্গি। তাহলে প্রশ্ন ওঠে, এই কথাগুলো কি সত্যিকারের আত্মবিশ্লেষণ, নাকি রাজনৈতিক ক্লান্তি ঢাকতে দেওয়া মেকআপ স্টেটমেন্ট?
আমরা দেখেছি নেলসন ম্যান্ডেলা বা মাহাতির মোহাম্মদের মতো নেতারা পদ ছেড়েছেন নিজেদের ইচ্ছায়। বাংলাদেশে এমন উদাহরণ কয়টি? আর কাদের সাহেব যখন বলেন পদ আঁকড়ে থাকি না, তখন সেটা কি মানুষ বিশ্বাস করছে নাকি মানুষ হাসছে? রাজনীতিতে দায়িত্বশীলতা শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে হয়। কথা যদি কাজে প্রতিফলিত না হয় তবে সেটা হয়ে যায় রাজনৈতিক অভিনয়। আপনারা কি মনে করেন, ওবায়দুল কাদেরের বক্তব্য আমি পদ আঁকড়ে থাকতে চাই না, এটা কি সত্যি, নাকি এটা জনরোষ থেকে নিজেকে একটু ধোয়া? ঠ্যাম্ব এক কমেন্টে জানিয়ে দিন আপনার চোখে এটা আত্মবিশ্লেষণ না আত্মপ্রশান্তির এক খেলা। সবুজ বানানকে করি। সাবস্ক্রাইব করুন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স, কারণ আমরা প্রশ্ন করি, প্রোপাগান্ডা নয়। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।